ওকে, তো আজকে আমাদের আলোচনার টপিক ডিফারেন্সিয়েশন। তো এই শেষ মাসটাতে এসে কেন আসলে সেকেন্ড পেপার না শুরু করে আবার ফার্স্ট পেপারের জিনিসগুলা টেস্ট পেপার থেকে সলভ করতেছি, দুইটা কারণ। একটা হচ্ছে কারণ তোমরা দেখবা যে আমি আসলে যে জিনিসগুলো সলভ করতে যেগুলো অত খুব বেশি কঠিন কিছু না, অথবা মনে হতে পারে যে শুধু শুধু আবার এই মাসের ক্লাসগুলো নেওয়ার দরকার। তো দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে যে টেস্ট পেপার যদি সলভ করাই, আমি জানি স্বাভাবিকভাবেই ধরো তুমি ডিফারেন্সিয়েশন পড়ছো হয়তো বা 7 মাস 8 মাস আগে বা অনেক আগে, ঠিক আছে। স্বাভাবিকভাবে যে একটা বড় গ্যাপ যখন হয়, মানুষ না জিনিসগুলো ভুলে যায়, কনসেপ্ট গুলো ভুলে যায়। তো টেস্ট পেপার সলভ এখন আবার কি আমি সবগুলো চ্যাপ্টার রিভিউ করবো, সেই জিনিসটা অনেক বেশি টাইম কনজিউমিং হবে। এর চেয়ে যদি বেটার হয় যে আমরা যদি টেস্ট পেপারটা সলভ করি, একই সাথে আমার যেটা হবে সৃজনশীল সম্পর্কে একটা আইডিয়া হবে, বোর্ড পরীক্ষার সৃজনশীল গুলো সম্পর্কে। আর সেকেন্ডলি আমার টপিক গুলো কিন্তু মোটামুটি রিভিউ হয়ে যাবে, যে টপিক গুলো থেকে কোশ্চেন আসে পুরো ডিফারেন্সিয়েশনের, ওগুলো আমার একটু রিভিউ হয়ে গেল। তো সহজে রিভাইজ দেওয়ার সুবিধার্থী হচ্ছে গিয়ে টেস্ট পেপার সলভ করা। তো আমরা দেখি শুরু করি। সো ঢাকা বোর্ডে 2019 সালে কি কোশ্চেন আসতো চলো দেখি। উদ্দীপকটা দেখো, দুইটা ফাংশনের কথা বলা হয়েছে। একটা ফাংশন হচ্ছে fx = cos x, আরেকটা হচ্ছে gx = sin x। আচ্ছা, তো এখন fx, তাহলে আমরা ক নম্বরের প্রশ্নটা দেখি। ক নম্বর কি বললো প্রশ্নটা, আশা করি সহজই মনে হচ্ছে। fx = হচ্ছে cos x, এটা তো দেওয়াই আছে। ক নম্বরে বলা হচ্ছে যে f of ax, তো ক নম্বর কি বলা হচ্ছে যে f of ax এর অন্তরক সহগ বের করতে বলছে। আচ্ছা, fx = যদি cos x হয়, তাহলে f of ax = কি হবে? fx = cos x হলে f of ax = হবে cos x এর জায়গায় cos ax বসবে। আচ্ছা, অন্তরক সহগ মানে জানি কি? অন্তরক সহগ মানে জানো? তোমরা জানো অন্তরক সহগ মানে কি? কারোই জানা নাই অন্তরক সহগ মানে কি? ডিএক্স। এক্স্যাক্টলি, ডিফারেন্সিয়েশন। অন্তরক সহগ মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা, আর কিছুই না। ডিডিএক্স, এই ডিডিএক্স এ এটাকে সহগ বলা হয়। মনে করো এক্স এর সাথে তুমি ডিডিএক্স লিখলা, তাহলে এই যে এক্স এর সাথে কিছু একটা আছে না, তো এটাকে বলা হয় সহগ। আর এটা কি কেমন সহগ? এটা হচ্ছে অন্তরক সহগ। তাহলে অন্তরক সহগ বের করা মানে হচ্ছে বেসিক্যালি ডিফারেন্সিয়েশনটা বের করা, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, তাহলে এখন আমাকে বলছে যে এফ অফ এ এক্স এর অন্তরক সহগ, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু তো হচ্ছে cos ax, তাহলে cos ax এর অন্তরক সহগ কি হবে? cos ax এর সাথে একটা ডিডিএক্স অ্যাড করো। এবার cos x এর ভ্যালু বের করো। cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin ax মাইনাস sin x। আবার যদি এ এক্স এর ডিফারেন্সিয়েশন করি আবার এ, তাহলে বাইরে আমি মাইনাস এ ইন্টু সাইন এক্স দিতে পারি। শেষ। এটাই হয়ে গেল আমাদের ক নম্বর প্রশ্ন, একদম ইজি। চলো খ নম্বরটা দেখি। খ নম্বর কি বলছে? ঢাকা বোর্ড 2019 সালে প্রশ্নটা বেশি ইজি দিছে, ক আর খ যা দেখে মনে হচ্ছে। ক নম্বর কি বলছে দেখো, লিমিট x টেন্স টু পাই বাই 2 into f of x minus g of 2x divided by 1 plus f of 2x। f of x এর ভ্যালুটা তো জানি আমরা, f of x হচ্ছে cos x, g of x হচ্ছে sin x। এই জিনিসটা তো জানি আমরা। সেই জিনিসটা যদি আমরা দেখি, এই লিমিটিং ভ্যালুটা বের করার চেষ্টা করি। লিমিট x টেন্স টু পাই বাই 2, তাহলে 2 ইনটু f of x মানে কি হবে? f of x মানে তো cos x, তাহলে 2 ইনটু cos x মাইনাস g of 2x, gx মানে হচ্ছে sin x, তাহলে g of 2x মানে হচ্ছে sin of 2x, 1 প্লাস f of 2x, 1 প্লাস f of 2x কি হবে? 1 প্লাস cos 2x হবে। শেষ। আমার পুরো রাশিটুকুকে আমাদের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা শেষ। এখন জাস্ট এই জিনিসটাকে লিমিটিং ভ্যালু বের করতে হবে, সলভ করতে পারি, কিছুই না। আচ্ছা বলো দেখি কি করা যাইতে পারে। আমরা উপরে উপরে আমরা কি করতে পারি? লবহরের উপরে আমরা কি করতে পারি? ভাঙাইতে পারেন। কেমন ভাঙাইতে পারি? কাকে ভাঙাইতে পারি? sin 2x কে। এক্স্যাক্টলি, sin 2x কে আমরা যদি 2 sin x into cos x করি, তাহলে একটা অ্যাডভান্টেজ আমরা পেয়ে যাবো। আচ্ছা, নিচে হচ্ছে 1 প্লাস cos 2x আছে, তো 1 প্লাস cos 2x কে আমরা একটা ফর্মুলা জানি, 1 প্লাস cos 2x = 2 cos স্কয়ার x, তাহলে ওই ফর্মুলাটা বসাই দিলাম।
শেষ। দেখো খুবই সিম্পল একটা প্রবলেম দেওয়া হয়েছে ঢাকা বোর্ডে 2019 সালে। তো উপরে দেখো 2 cos x কমন যায়, তাহলে 2 × cos x কমন নিলাম, তাহলে এই অংশে পুরো থাকতেছে শুধু 1, আর এখান থেকে 2 আর cos x কে নিয়ে নিলে শুধু sin x থাকবে। নিচে তো 2 cos square x ছিলই আগে থেকে। আচ্ছা, তো এখানে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, এই কেটে দিতাম। আচ্ছা, না না না, দাঁড়াও ধরো ধরো, না কাটি, না কাটি, বরং অন্য একটা কাজ করতে পারি। এই 2 কেটে দিই, 2 আর 2 কেটে দিলাম। হ্যাঁ, cos স্কয়ার x কি আমরা আরেকটা কাজ করলাম, আমরা একটা ভালো অ্যাডভান্টেজ পাবো। cos স্কয়ার x কে আমরা লিখতে পারি না sin স্কয়ার x যোগ cos স্কয়ার x 1, তাহলে cos স্কয়ার x কে লেখা যায় না 1 - sin স্কয়ার x, তাহলে cos স্কয়ার x = লিখলাম 1 - sin স্কয়ার x। তাহলে লিমিট x টেন্ডস টু π/2 cos x into 1 - sin x, 1 - sin স্কয়ার x কে আবার লেখা যায় 1 + sin x into 1 - sin x। দাও এটা কেটে দাও, প্রবলেম মনে হয় সলভ হয়ে গেল। দেখি বসানো যায় কিনা ভ্যালু। x টেন্ডস টু π/2, উপরে হচ্ছে cos x, নিচে হচ্ছে 1 + sin x। এবার দেখো তো x = π/2 বসালে কোনো সমস্যা হয় কিনা। শুরুতে একটু সমস্যা ছিল, এখন মনে হয় না সমস্যা হবে। তুমি যদি cos এর ভিতরে π/2 বসাও, তুমি পাবা cos of π/2, যেটার ভ্যালু হচ্ছে 0, 1 + sin of π/2, যেটার ভ্যালু হচ্ছে 1, sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 1 + 1 আর উপরে থাকতেছে 0, 0 ডিভাইডেড বাই 1 + 1 = 0। তার মানে এটার লিমিটিং ভ্যালু আসতেছে 0, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো, সহজ প্রবলেম। আচ্ছা, গ নম্বর প্রবলেমটা ইম্পর্টেন্ট। প্রথম দুইটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না, বাট এর পরেরটা ইম্পর্টেন্ট। তো পরের প্রবলেমটা করা যেতে পারে। দেখি কি বলছে। y = g of r sin inverse x, ঠিক আছে। বলতে যদি এটা হয় তবে একটা রাশি দেখাইতে বলছে। ভাইয়া তোমাদের কাছে একটা প্রশ্ন, যে রাশিটুকু আমাদেরকে দেখাইতে বলছে প্রমাণে, এই রাশিটুকু আনার জন্য আমাকে এই y = g কে কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগবে বলতে পারবা? 2 বার। এক্স্যাক্টলি, আমার কিন্তু এই y এর রাশিটাকে 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে মিনিমাম, সেটার সাথে আর অনেক সিম্পলিফিকেশনও করতে হবে। আচ্ছা, তো y = g of r sin inverse x দেওয়া আছে, আগে এটাকে একটু সিম্পলিফাই করি। আচ্ছা, y = g of r sin inverse x মানে কি? আচ্ছা দেখো তো gx = কি ছিল, gx ছিল sin x। তাহলে এখন তুমি যেটা করতেছো, x এর জায়গায় বসাচ্ছ g of r sin inverse x, তার মানে gx = sin x, তাহলে g of r sin inverse x = sin of x এর জায়গায় বসে যাবে r sin inverse x। এটা হয়ে গেল তোমার y। আমি জাস্ট y টা বের করলাম, y টা এখন কোশ্চেন অনুযায়ী বের করলাম। এখন দেখো আমাকে একটা রাশি প্রমাণ করতে দিছে, 1 - x² * y2 - x * y1 কিছু একটা দিছে। এই রাশিটাকে প্রমাণ করার জন্য আমার বেসিক্যালি এই y টাকে 2 বার ডিফারেন্সিয়েশন করা লাগবে, এটা বুঝাই যাচ্ছে, কারণ এখানে y2 দেওয়া আছে। y2 মানে হচ্ছে y এর ডাবল ডেরিভেটিভ, y1 মানে হচ্ছে y কে একবার ডিফারেন্সিয়েশন করলে যা আসে সেটা। প্রথমে চলো এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি, করলে পাবো আমি y1। তাহলে y1 = আমি কি পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে দেখি আমরা, sin of r sin inverse x কে যদি ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, sin of r sin inverse x এর ডিফারেন্সিয়েশন হবে cos of r sin inverse x। কিন্তু যেহেতু এটা sin x ছিল না, x এর পরিবর্তে r sin inverse x ছিল, r sin inverse x কে আমার আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, d dx of r sin inverse x করতে হবে। আবার যদি r sin inverse x করি, তাহলে যেটা পাবো, r তো একটা কনস্ট্যান্ট, r এর মতো বাইরে চলে আসবে, বাইরে লিখলাম। আর sin inverse x এর ডিফারেন্সিয়েশন তোমাদের যদি মনে না থাকে, আমি মনে করাই দিচ্ছি 1/√1 - x²। এটা হচ্ছে sin inverse x এর ডিফারেন্সিয়েশন। আরটাকে এই পাশে না লিখে এখানে লিখি, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমি একবার ডিফারেন্সিয়েশন করার পর এই অংশটুকু পাইলাম। আচ্ছা, এখন কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। এই জায়গায় এবার যদি আমি সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করি, আমার মনে হয় না আমি প্রবলেমটা সলভ করতে পারবো। কেন মনে হচ্ছে না আমার? তার পিছনে লজিক হচ্ছে, আমার দেখো যে জিনিসটা প্রমাণ করতে বলছে তার মধ্যে কিন্তু কোনো জায়গায় রুট বলতে কিছু নাই, এবং তার মধ্যে একটা জায়গায় 1 - x² আছে, আমারও কিন্তু 1 - x² আছে, কিন্তু আমার কিন্তু রুটের ভিতরে আছে। তাহলে একটা কাজ করি, কি করা যায়, এটাকে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড করি।
তারপরে স্কোয়ার করে দিই, স্কোয়ার করার পর সেকেন্ড ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করি। এখন যদি ডিরেক্ট অ্যাপ্লাই করি আমার কাছে মনে হচ্ছে প্রবলেমটা মিলানো যাবে না বা অনেক ঝামেলা হবে মিলাইতে। তাহলে আমরা নিচের অংশটুকুকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। তার মানে 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে আসবে y1 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। রাইট হ্যান্ড সাইডে পুরো থাকতেছে কি, রাইট হ্যান্ড সাইডে থাকতেছে হচ্ছে তোমার r ইন্টু cos অফ r sin ইনভার্স x। এবার দুই জায়গায় স্কোয়ার করি, চলো। তাহলে y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার cos স্কোয়ার r sin ইনভার্স x। উভয় পাশে স্কোয়ার করলাম। আচ্ছা, এখন কি করা যায়, ওয়েট দেখি এখানে কি করা যাইতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। এটাকে বেসিক্যালি প্রবলেমটা সলভ করার জন্য আমি আরেকটু সিম্পলিফিকেশনের সাহায্য নিতে পারি। কেমন সাহায্য দেখো, একটা জিনিস একটু খেয়াল করো, আমার y এর ভ্যালুটা তোমরা খেয়াল করছো? আমরা y ইজ ইকুয়াল টু কিন্তু সাইন অফ r sin ইনভার্স x, এটা হচ্ছে আমরা y এর ভ্যালু। যেটা করব এখন খেয়াল করো, তাহলে বুঝবা y1 স্কয়ার 1 মাইনাস x স্কয়ার, এই cos স্কয়ার সামথিং এটাকে কিন্তু আমরা sin স্কয়ারে কনভার্ট করতে পারি। cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার r sin ইনভার্স x ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 1 মাইনাস sin স্কয়ার r sin ইনভার্স x। এই জিনিসটা করলাম, কেন করলাম এখনই বুঝবা। সো ওকে, এবার দেখো কি আসতেছে, y1 স্কয়ার 1 মাইনাস x স্কয়ার। রাইট হ্যান্ড সাইডে দেখো কি আসছে, r স্কয়ার যদি গুণ দিয়ে দিই 1 এর সাথে গুণ হইলে আসবে r স্কয়ার মাইনাস r স্কয়ার sin স্কয়ার r sin ইনভার্স x। এবার একটা জিনিস খেয়াল করো, r স্কয়ার sin স্কয়ার r sin ইনভার্স x কি, তাহলে আমরা এটা লিখতে পারি না, স্কয়ারটাকে উঠিয়ে দিয়ে পুরোটার বাইরে হোল স্কয়ার লিখতে পারি না? সেটাও কিন্তু পারি। r sin ইনভার্স x কে আবার একটা জিনিস দেখো, y ইজ ইকুয়াল টু কি জানি আমরা, y ইজ ইকুয়াল টু জানি হচ্ছে sin অফ r sin ইনভার্স x। আচ্ছা, তাহলে স্কয়ারটা একটা কাজ করি, স্কয়ারটা থাক, তাহলে r স্কয়ার sin স্কয়ার। তাহলে এখন দেখো sin স্কয়ার r sin ইনভার্স x আমরা কি লিখতে পারি, তাহলে আমরা দেখলাম যে y ইজ ইকুয়াল টু হচ্ছে sin অফ r sin ইনভার্স x। তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু কি জানি হবে, y স্কয়ার ইজ ইকুয়াল টু হবে sin স্কয়ার r sin ইনভার্স x, এমনটাই হওয়ার কথা, y স্কয়ার ইজ ইকুয়াল টু এমনটাই হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এই sin স্কয়ার আর sin ইনভার্স x এর জায়গায় আমরা y স্কয়ার বসাই দেব, ঠিক আছে? তার পরিবর্তে এখন আমরা y স্কয়ার বসাই দেব। হ্যাঁ বলো ভাইয়া, y ইকুয়ালস টু সাইন আর সাইন ইনভার্স এক্স, এই জায়গাটাতে যদি আমরা দুই পাশে সাইন ইনভার্স করে সাইন ইনভার্স y ইকুয়ালস টু আর সাইন ইনভার্স এক্স করে ফেলি, তাহলে তো আর কস্ট আর আসতেছেই না এরপরে ডিফারেন্সিয়েট করলে। কোথায় কোথায় কোথায়, ওই একদম শুরুতে? হ্যাঁ হ্যাঁ, একদম শুরুতে y ইকুয়ালস টু সাইন আর এক্স। হ্যাঁ হ্যাঁ, এই যে গোলাপি কালার করা লাইনটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে তুমি কি এটাকে কজে নেওয়ার কথা বলতেছো? না না ভাইয়া, সাইন ইনভার্স করে সাইন ইনভার্স y পরের লাইন যদি সাইন ইনভার্স y ইকুয়ালস টু r ইনটু সাইন ইনভার্স x লিখি, উভয় পাশে সাইন ইনভার্স দ্বিগুণ করে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পরের লাইনে তুমি কি করতে চাচ্ছ, এখানে ডিফারেন্সিয়েশনের পরে উভয় পাশে তুমি সাইন ইনভার্স দিয়ে গুণ করতে চাচ্ছ, সাইন ইনভার্স দিয়ে নাকি? ভাইয়া হ্যাঁ, প্রথম লাইনটাতে এই যে পিঙ্ক লাইনটা, পিঙ্ক কালার করা যে লাইনটা আছে, হ্যাঁ এখানে কি করবা, সাইন ইনভার্স দিয়ে গুণ করবা? হ্যাঁ, মানে ওখানে যদি লিখি সাইন ইনভার্স y ইকুয়ালস টু এই পাশে সাইন ইনভার্স করে ফেলে ওই পাশে, আর আর সাইন ইনভার্স মানে শুধু, বুঝতে পারছি তো বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে যেত এরকম। তাহলে এটা করতে পারতো, আর এখানে হচ্ছে সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি চলে যেত, ক্যান্সেল আউট হলে শুধুমাত্র আর সাইন ইনভার্স এক্স থাকতো। হ্যাঁ তুমি এভাবে করতে পারো, এভাবে চাইলে করতে পারতাম, ঠিক আছে? তো তুমি এভাবে ট্রাই করে দেখো, এভাবেও হয়তো বা মিলবে পরে ডিফারেন্সিয়েশন করলে। বাট এখানে যদি আমি করি তো আমার তো আলটিমেটলি
লেফট হ্যান্ড সাইডে ডিফারেন্সিয়েশনটা তো আমি y1 পাওয়াটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে না, y1 পাওয়াটা লেফট হ্যান্ড সাইডে তো আবার y1 জিনিসটা কমপ্লিকেটেড আসবে। এভাবে যদি করি লেফট হ্যান্ড সাইডটা y1 টা আমার কমপ্লিকেটেড আকারে আসবে, ওটা একটা মাথায় রাখার ব্যাপার আর কি। তবে নাইস ট্রাই, চেষ্টা করে দেখতে পারো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সাইন স্কোয়ার আর সাইন ইনভার্স এক্স কে আমরা যেটা করতে পারি তার পরিবর্তে ওয়াই স্কোয়ার বসাতে পারি। তাহলে y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। ওকে, আর স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। আর এখানে যদি আর স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। মাঝখানে লাইনটুকু বাদ দিয়ে দিই, কমন দিয়ে নিচ্ছি যেহেতু। আচ্ছা, সো এবার আমার মনে হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করলে এবার সেকেন্ড টাইম যদি ডিফারেন্সিয়েশন করে আই গেস প্রবলেমটা সলভ হয়ে যাবে। চলো দেখি এবার হচ্ছে আরেকবার ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করবো, তাহলে আমার মনে হচ্ছে প্রবলেমটা মিলবে, দেখে যেমন হচ্ছে আর কি। তো এবার যদি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করি, প্রথমে দেখো একটা জিনিস, y1 আমরা এখানে ইউভি পড়বে, দুইটা ফাংশন যেহেতু আছে পরপর, সো y1 স্কয়ার কে রেখে যদি আমি 1 মাইনাস এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করি, আমি রেজাল্ট কত পাবো? আমি পাবো 1 মাইনাস এক্স স্কয়ার ডিফারেন্স 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কয়ার কে রেখে যদি আমি y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করি, প্রথমে y1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2y1, তারপরে যেহেতু এটা x এর রাশি না, এটা হচ্ছে y এর রাশি, তাহলে y কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো y1 কে আবার ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা y2, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের বেসিক, ঠিক আছে? তো y1 যেহেতু y1 কে আমরা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর রাইট হ্যান্ড সাইডে ডিফারেন্সিয়েশনটা দেখো, রাইট হ্যান্ড সাইডে যদি ডিফারেন্সিয়েশন করো, আর স্কয়ার তো একটা কনস্ট্যান্ট, আর স্কয়ার কে তুমি বাইরে রাখবা, 1 মাইনাস ওয়াই স্কয়ার ডিফারেন্স কিন্তু তুমি পাবো 1 এর ডিফারেন্স কিন্তু 0, আর মাইনাস ওয়াই স্কয়ার ডিফারেন্স কিন্তু পাবো মাইনাস 2, মাইনাস ওয়াই স্কয়ার ডিফারেন্স কিন্তু পাবো মাইনাস 2y, আবার y কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে y1, শেষ। তাহলে এই হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশন শেষ। সো এবার দেখি কোনো কিছু কাটা যায় কিনা। একটা জিনিস খেয়াল করো, এখানে y1 আছে, এখানেও y1 আছে, রাইট হ্যান্ড সাইডে y1 আছে, সব জায়গা থেকে একটা করে y1 কেটে দিতে পারে। তাহলে এখানে y1 স্কয়ার একটা y যদি কেটে দেই, এখান থেকে মাইনাস 2xy1 যোগ এখান থেকে একটা y কেটে দিলাম, তাহলে এখানে থাকতে হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু y2, সরি 2y2 আর রাইট হ্যান্ড সাইড থেকে যদি একটা y1 কেটে দেই, তাহলে এখানে থাকতেছে মাইনাস 2r স্কয়ার y, মাইনাস 2r স্কয়ার y। তো এরকম থাকতেছে, y1 কেটে দিলাম। আচ্ছা, এখন আচ্ছা আচ্ছা প্রবলেমটা কি মিলছে? ওকে, আচ্ছা 2 দিয়ে তো ভাগ করতে পারতাম। আচ্ছা দেখো, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, সব জায়গায় 2 আছে, এই 2 গুলো কেটে দিতে পারি, 2 গুলো কেটে দিলাম। এবার আশা করা যায় মিলবে, হ্যাঁ এবার মিলে গেছে। সো হচ্ছে মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 ইজ ইকুয়াল টু মাইনাস আর স্কোয়ার ওয়াই, ঠিক আছে? তো এবার সবগুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তার প্রবলেম সলভ। এই অংশটুকু আগে লিখি, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস আর স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এই জিনিসটা সম্ভবত প্রমাণ করতে বলা হচ্ছিল, তো উপরে একটু যাই। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস আর স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই জিনিসটাই প্রমাণ করতে বলা হয়েছিল। সো প্রুফ। এই প্রবলেম গুলা করতে মজা আছে, তবে সে মজাটা যদি তুমি পেতে চাও তোমাকে হচ্ছে, হ্যাঁ বলো মাইনাস y1 হবে এই যে মাঝখানে। কোনটা? সরি 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 সরি, এটা তো মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান। হ্যাঁ, থ্যাংক ইউ। সো এই প্রবলেম গুলো যদি তুমি পারতে চাও বা ফ্লুয়েন্টলি করতে চাও, তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সিস্টেম গুলো জানো, প্রথমে তুমি বুঝে নিবা, ধরে নিবা যে তোমার কয় ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপর সিম্পলিফিকেশন গুলোতে তুমি যদি পারফেকশন চাও, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, ঠিক আছে? কারণ তুমি যদি বাসায় যখন তুমি প্র্যাকটিস করবা, তখন তোমার অ্যাপ্রোচটা দেখবা কিছু না কিছু ক্ষেত্রে, কিছু প্রবলেমের ক্ষেত্রে তোমার কিছু না কিছু ভুল হতে পারে। তুমি হয়তো একটা অ্যাপ্রোচে প্রবলেমটা শুরু করছো, দেখবা যে কি কেমন জানি খুব কমপ্লিকেটেড হয়ে গেছে প্রবলেমটা, তুমি সলিউশন পর্যন্ত যাইতে পারতেছো না। বাট এই জিনিসটা না তোমার দরকার,
এই যে তুমি যে বাসায় যে একবার দুইবার ট্রাই করবা, ট্রাই করার পরে যে তুমি যাইতে পারবা না সলিউশন পর্যন্ত, এই ফিলিংসটা বা এই এক্সপেরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। ওই এক্সপেরিয়েন্সটাই দেখবা যে কি তোমাকে এক্সাম হলে তোমাকে কখনো ভুল করতে দিবে না, ঠিক আছে? বাট তুমি যদি কখনো বাসায় ট্রাই না করো, তাহলে তুমি জানোই না কখনো যে তুমি যে একটা প্রবলেম যখন স্টার্ট করবা, অ্যাপ্রোচ নিবা, প্রবলেমটা সলভ করতে গিয়ে তুমি কোনো কোনো জায়গায় সমস্যা ফেস করতে পারো। যারা প্র্যাকটিস করে তারা আসলে ওই জিনিসটা ঘরেই হচ্ছে তাদের ওই হোমওয়ার্কটুকু হয়ে যায়, যে আমি একটা প্রবলেম সলভ করতে গেলে আমি কি 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 জায়গায় সিম্পলিফিকেশনে কি কি প্রবলেম হয়, বা কোন কোন জিনিসগুলোতে প্রবলেম ফেস করি, কোন কোন জিনিসগুলোতে ফেস করি না। আমি বেসিক ডিফারেন্সিয়েশনে প্রবলেম ফেস করি না, বাট সিম্পলিফিকেশন করতে গেলে আমার দেখা যায় প্রবলেমটা আমি মিলাইতে একটু সমস্যা হয়। তাহলে তুমি ওই জায়গাগুলোতে একটু জোর দাও, সিম্পলিফিকেশনের উপর জোর দিয়ে তুমি কিছু প্রবলেম সলভ করো বেশি বেশি। তো এই হচ্ছে কথা, আলটিমেটলি তোমার বেশি বেশি প্রবলেম সলভ করার কোনো বিকল্প কিন্তু নাই। ওকে, আচ্ছা চলো আরেকটা প্রবলেম সলভ করি। আর দুইটা প্রবলেম করবো আজকে, বেশি করবো না। আচ্ছা, যশোর বোর্ড 2019 সালের প্রবলেমটা দেখি। এটার গ নম্বরটা, হ্যাঁ গ নম্বরটা ভালো আছে, এটা গ নম্বরটা করা যাবে, ঠিক আছে? তো ধরো ক নম্বরের প্রবলেমটা একদম সিম্পল। এটা রুটের প্রবলেমটা আমরা টাইপ ওয়াইজ শিখছিলাম, আমরা যখন ডিফারেন্সিয়েশন লিমিট শিখি, ডিটেলস প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা ভাবে শিখে হয়েছে, এবং তোমরা পারবা। আচ্ছা বলো তো এই প্রবলেমটা টেকনিকটা কি? উপরের রাশির প্লাস মানটা নিয়ে গুণ করবো উভয় পক্ষে। এটাকে বলা হয় অনুবন্ধী বলা হয় আর কি। তাহলে অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে। বাই দ্য ওয়ে একটা জিনিস একটু মনে রাখবা, কিছু কিছু ক্ষেত্রে ভর্তি পরীক্ষার মধ্যে তোমাদের সাথে একটা ট্রিক করা হয়। তো ভর্তি পরীক্ষার ট্রিকটা একটু বলি। সেটা হচ্ছে যে কি, তোমার যখন একটা লিমিটের প্রবলেম দিবে, প্রথমেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবা না। তুমি প্রথমে চেষ্টা করবা যে লিমিটের ক্ষেত্রে তোমার যে ভ্যালুটা দেওয়া হয়েছে, লিমিটিং ভ্যালু, ওই ভ্যালুটা তুমি ফাংশনে বসানোর চেষ্টা করবা। আগে দেখবা যে এই ভ্যালুটা ফাংশনে বসানো যায় কিনা। যদি বসানো যায়, তার মানে তো তোমার আসলে যেই ভ্যালুটা বসানো যাচ্ছে ওইটাই তোমার লিমিটিং ভ্যালু। বাট যদি দেখো যে কি না, ডিরেক্ট ফাংশনে বসাইলে তোমার কিছু সমস্যা হচ্ছে, তার মানে তুমি বুঝবা যে ওই জায়গায় আসলে ডিসকন্টিনিউটি আছে। ডিসকন্টিনিউটি থাকার কারণে তোমাকে হচ্ছে ওই জায়গায় তুমি লিমিটিং ভ্যালুটাই বের করতে পারবে, বাট ফাংশন ভ্যালু বের করতে পারবে না। ফাংশন ভ্যালুতে ডিসকন্টিনিউটি, তখন তুমি হচ্ছে লিমিটের বাকি টেকনিক গুলা ইউজ করবে। শুরুতে টেকনিক ইউজ করতে যাবে না, প্রথমে আগে দেখে নিবা যে এই ভ্যালুটা বসানো যাচ্ছে কিনা। তাহলে এখানে আমরা x = 0 আগে আমরা দেখি বসানো যায় কিনা। দেখো যদি x = 0 বসাতে যাই, তাহলে উপরেও 0 চলে আসে, নিচেও 0 চলে আসে। তার মানে একটা অসুস্থতা আমরা লক্ষ্য করতেছি এখানে। তাহলে এই সিকনেসটা আমরা এখন দূর করব টেকনিকের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এখন আমরা যেটা করবো, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবো। 1 + 7x - 1 - 5x √, এটার সাথে তার অনুবন্ধী উপরেও গুণ দিব, নিচেও তার অনুবন্ধী গুণ দিব, ঠিক আছে? তাহলে হচ্ছে যে কি, অনুবন্ধী গুণ দিলে কত আসবে? 1 + 7x, রুটের ভিতরে অবশ্যই প্লাস √1 - 5x। এক্স এর সাথে হচ্ছে এই অনুবন্ধীরা গুণ দিতে হবে, 1 + 7x প্লাস √1 - 5x। অনুবন্ধী গুণ দিলাম। আমার মনে হয় তোমরা বাকি কাজটুকু করতে পারবা। তোমরা একটু ঝটফট এই কাজটুকু করো, করে আমাকে একটু জানাও যে এটা কত আসতেছে, রেজাল্ট কত আসতেছে একটু জানাও আমাকে। লিমিটিং ভ্যালুটা কত আসে একটু সলভ করে জানাও। সিক্স আসে। 6, ভেরি গুড। আচ্ছা ওকে, তো পরের প্রবলেমে যাই তাহলে। হ্যাঁ, হাই হাই কি করলাম। ক নম্বর প্রবলেমটা দেখি, ক নম্বরটা কি বলছে, dt/dx। আচ্ছা, টি হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, টি = কি দেওয়া আছে দেখি এগুলো।
t is equal to দেওয়া আছে 10 inverse 4 into root over x plus 1 minus 4x plus x to the power sin inverse x. এটা বিরাট ফাংশন দিছে t is equal to বলছে কি dt by dx বের করতে। আমরা যেটা করব এটাকে দুইটা ভাগে ভাগ করব। ধরো আমাকে যদি এমন একটা ফাংশন দেওয়া হয়, ধরলাম আমি একটা ফাংশন t is equal to এমন দিল, ধরো x plus x স্কয়ার দিল, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? x এর ডিফারেন্সিয়েশন আসবে 1, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন আসবে 2x, তাই তো? আমরা যেটা এই প্রবলেমটা একটু বড় প্রবলেম, আমরা এটা ডিফারেন্সিয়েশন যেটা করব আলাদাভাবে 10 ইনভার্স 4 রুট ওভার x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x এর ডিফারেন্সিয়েশন করব, আলাদাভাবে x টু দি পাওয়ার sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করব। তারপর ওই দুইটা ডিফারেন্সিয়েশনকে আমরা মেইন ইকুয়েশনের মধ্যে বসায় দিব, সলিউশন চলে আসবে। তো সেটা করার চেষ্টা করি। আলাদাভাবে 10 ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করি, d dx এর সাপেক্ষে 10 ইনভার্স 4 root over x divided by 1 minus 4x। আচ্ছা চলো এটা ডিফারেন্সিয়েশন করি। এটার ক্ষেত্রে হবে কি, এটার একটা তুমি যদি ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করো, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করলে কি হবে, চেইন রুল অ্যাপ্লাই করলে ভেতরের পুরো অংশটুকু তুমি x ধরবা, তো বারবার ডিফারেন্সিয়েশন করতে হবে, প্রবলেমটা একটু কমপ্লিকেটেড হবে। বাট আমরা যদি ইনভার্স ট্রিকোনোমিতির একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলাটার মধ্যে একটু লিখে দিতেছি। ফর্মুলা হচ্ছে 10 inverse 2x divided by 1 minus x square। এই আকৃতি যদি কোনো প্রবলেম থাকে সেটাকে আমরা লিখতে পারি 2 10 inverse x, এটাকে আমরা 2 10 inverse x লিখতে পারি। এরকম একটা ফর্মুলা তোমাদেরকে ইনভার্স ত্রিকোণমিতির উপর তো ক্লাস নেওয়া হয়েছিল ডিফারেন্সিয়েশনের মাঝখানে একটু গ্যাপ দিয়ে, তোমরা কিছুটা মনে থাকার কথা। তাহলে 10 inverse 2x divided by 1 minus x square কে লেখা যায় 2 10 inverse x। এখন দেখি তো একটু বুদ্ধি করে বলো তো, 10 ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ারের ফর্মুলা ফালানোর জন্য এটাকে আমার কিভাবে লিখতে হবে, 10 ইনভার্স কিভাবে লিখবো, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করলে এই ফর্মুলাটা করব? 2 into 2 root over x 2 into 2 into কি বললাম, 2 root over x। হ্যাঁ 2 root over x তাহলে Or minus- এরপরে বলো নিচে কি হবে, আর নিচে 1 minus 2 root over x square whole square। হোল স্কয়ার। নাইস। তো এই যে দেখো তোমার ফর্মুলা কিন্তু মিলে গেছে। এইবার x এর জায়গায় আছে এখানে 2 root over x, ঠিক আছে? তাহলে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো হচ্ছে এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 2 10 ইনভার্স x, 2 into 10 ইনভার্স x এর জায়গায় 2 root over x আছে, তাহলে 2 into 10 ইনভার্স 2 root over x শেষ। এখন অ্যাডভান্টেজ যেটা পাইলাম সেটা হচ্ছে গিয়ে এই বড় জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে যেই অ্যান্সার আসবে, এই ছোট জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে একই অ্যান্সার আসবে, কারণ ফর্মুলা অনুযায়ী আমি একই টাইপের জিনিসই লিখছি, কারণ আমার ডিফারেন্সিয়েশনটা একটু সহজ হবে। তো প্রথমেই দেখো ডিফারেন্সিয়েশন 2 হচ্ছে এটা কনস্ট্যান্ট, 2টাকে বাইরে নিয়ে আসলাম। এবার 10 ইনভার্স 2 root over x এর ডিফারেন্সিয়েশন, আমরা জানি 10 ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে 10 ইনভার্স 2 root over x এর ডিফারেন্সিয়েশন হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2 root over x হোল স্কয়ার। যেহেতু এটা x ছিল না 2 root over x ছিল, তাহলে 2 root over x কে তোমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 2 root over x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আবারও কি হবে, তোমার এই অংশটুকু সেমই থাকলো, অংশটুকু সেম থাকলো, আর 2টা বাইরে চলে আসবে। রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি, আমরা মুখস্থই জানি ফর্মুলা, রুট ওভার এক্স এর ডিফারেন্স 1/2 রুট ওভার এক্স। রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আছে 1/2 রুট ওভার এক্স। তাহলে এই 2 কাটা, সবশেষে আমাদের থাকতেছে 2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স ইনটু 1 প্লাস 4x। এটা হচ্ছে সরি, এটা আমাদের অ্যানসার না, এটা আমাদের প্রথম অংশ ডিফারেন্সিয়েশনের রেজাল্ট আমরা পেয়ে গেছি। এটাকে আমরা ইউজ করব, এটাকে যোগ করবো। হ্যাঁ আমাদের সেকেন্ড অংশে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট দরকার, এটা হচ্ছে সেকেন্ড অংশ, এটা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট দরকার। আচ্ছা এখন x ইনটু sin ইনভার্স x, এই ধরনের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে ধরলাম x ইনটু sin ইনভার্স x এর ভ্যালু কত, এটার ভ্যালু তো অবশ্যই y হবে, আমি ধরলাম এটার ভ্যালু হচ্ছে y।
এর ভ্যালু আমরা y ধরি। এই ধরনের ফাংশন যেটার মধ্যে হচ্ছে নিচেও ফাংশন, ফাংশনের মাথার উপরেও আবার আরেকটা ফাংশন। হ্যাঁ, সাধারণত আমাদের কি হয়, x যদি নিচে একটা ফাংশন হয় বা চলক হয়, চলকের মাথার উপরে কিন্তু কনস্ট্যান্ট থাকে, x স্কয়ার থাকে, x টু দি পাওয়ার n থাকে। হ্যাঁ, বাট এখানে নিচেও চলক উপরেও চলক, নিচেও চলক উপরেও চলক, এই ধরনের ফাংশন কি করতে হয়, ডিফারেন্সিয়েশন ডিরেক্ট চেইন রুল অ্যাপ্লাই করা যায় না। তো আমরা যেটা করি, লন হচ্ছে আমাদের কাছে এমন একটা অস্ত্রের মতো বা টুলের মতো, এই টুলটা দিয়ে আমরা যেটা করতে পারি, উপরের যে অংশটুকু থাকে সেটাকে আমরা নিচে নামায় ফেলতে পারি। আমরা এখানে লন ইউজ করি। তো আমরা যদি উভয় পাশে লন নেই, তাহলে লন y ইজ ইকুয়াল টু হবে, ভেঙেই দেখাই, ln x টু দি পাওয়ার সাইন ইনভার্স x। তাহলে এখন আমরা স্বাভাবিকভাবে সাইন ইনভার্স x টা বাইরে চলে আসবে, তাহলে আসবে সাইন ইনভার্স x ইনটু ln x, আর বাইরে হচ্ছে ln y। হ্যাঁ, এবার আমরা ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে পারি। এবার ডিফারেন্সিয়েশন করা যাবে, যদি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করো, ln y কে ডিফারেন্সিয়েশন করলে আসবে কি, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, ln y ডিফারেন্সিয়েশন হবে 1/y। বাট যেহেতু এটা x ছিল না, y ছিল, তাই y কে আবার তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো dy বাই dx ইজ ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে তোমার হচ্ছে কি একটা ইউভি ফর্মুলা পড়বে, sin ইনভার্স x কে রেখে তুমি যদি ln x এর ডিফারেন্সিয়েশন করো 1/x যোগ ln x কে রেখে sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে আসবে sin ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে 1/√1 - x স্কয়ার। শেষ, তোমার প্রবলেম সলভ। সুতরাং dy বাই dx ইজ ইকুয়াল টু কি আসতেছে, এই 1/y টা যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায় শুধু y হয়ে যাবে, তো y ইনটু sin ইনভার্স x ডিভাইডেড বাই x প্লাস ln x ডিভাইডেড বাই √1 - x স্কয়ার। তারপর আবার তুমি যেটা করবে, y এর জায়গায় y এর ভ্যালুটা বসাই দিবা। পরের লাইনে y এর ভ্যালু কত ছিল, শুরুতে দেখো y ইজ ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম x sin ইনভার্স x, এখানে যদি আমরা সেই ভ্যালুটা বসাই দিই, x টু দি পাওয়ার sin ইনভার্স x ইনটু sin ইনভার্স x বাই x ডিভাইডেড বাই ln x ডিভাইডেড বাই √1 - x স্কয়ার। তাহলে এই হয়ে গেল আমাদের সেকেন্ড অংশের ডিফারেন্স। dy বাই dx তো বের করা দরকার আমাদের, যাকে আমরা y ধরছি তার ডিফারেন্স শেষে। এটা হচ্ছে আমাদের একটা ডিফারেন্সিয়েশনের ভ্যালু। আমাদের কোশ্চেন ছিল এইটা, এই কোশ্চেনটা ছিল টি। তাহলে টি এর ডিফারেন্সিয়েশন করা মানে কি, টি এর ডিফারেন্সিয়েশন করা মানে টি এর রাইট হ্যান্ড সাইডে যে যারা আছে তাদের প্রত্যেকের ডিফারেন্সিয়েশন করা। তা তুমি x sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা আলাদাভাবে বের করছো, সেই অ্যানসারটুকু এখানে বসাবা, tan ইনভার্স 4√x ডিভাইডেড বাই 1 - 4x, তার অ্যানসারটা এখানে বসাবা, এর মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দেবো, শেষ। এটাই হবে তোমার অ্যানসার। আশা করি এটাও বুঝতে পারছো। এখানে বলছে যে এরপরে দেখো গ নম্বর প্রশ্ন কি বলছে, যে সকল ব্যবধিতে একে বর্ণিত ফাংশনটির মান বৃদ্ধি বা হ্রাস পায় তা নির্ণয় করো। এই প্রবলেমটা আরো বেশি ইজি, বাট এই ধরনের প্রবলেম একটু কম আসে, সাধারণত গুরু মান বা লঘু মান বের করতে বলে। হ্যাঁ, তো ফাংশনের মান হ্রাস বা বৃদ্ধি পায় কোন ব্যবধিতে, এই প্রবলেম একটু কম আসে, বাট এগুলো আমি করাইছিলাম আমার যতটুকু মনে পড়ে। ধরো আমি তোমাদের একটু আবার রিমাইন্ড করাই দিই টোটাল ব্যাপারটা কেমন। একটা ফাংশন তো দেওয়া থাকে, ফাংশন যদি কোনো সামথিং দেওয়া থাকে, তুমি ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে f প্রাইম x লিখতে পারো। f প্রাইম x ইজ গ্রেটার দেন 0 ধরবা। 0 ধরলে x এর যেই ইন্টারভাল আসবে বা যেই ব্যবধি আসবে, সেই ব্যবধিতে ফাংশনটির মান হচ্ছে বৃদ্ধি পায়। আর তুমি যদি f প্রাইম x লেস দেন 0 ধরো, সেইখানে যে ব্যবধি আসবে, প্রবলেমটা সলভ করতে গেলে তোমার বুঝবা ডিটেলস, জাস্ট একটু মনে করাই দিচ্ছি। সেই ব্যবধিতে হচ্ছে ফাংশনটার মান হ্রাস পাবে। যেই সব x এর জন্য ফাংশনটা মান হ্রাস পাবে, সেই সব x কিভাবে বের করব, f প্রাইম x লেস দেন 0 ধরবো। 0 ধরলে যেই x এর মানগুলো আসবে, সেই x এর মানের জন্য ফাংশনটির মান হ্রাস পাবে। আর যদি তুমি f প্রাইম x ইজ ইকুয়াল টু 0 ধরো, তাহলে তুমি কি পাবা বলো তো? কারো কি মনে আছে, যদি f প্রাইম x ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় তখন কি হয়? এটাকে বলা হয় চরম ক্রিটিক্যাল পয়েন্টও বলতে পারো। এখান থেকে আমরা x এর ভ্যালুগুলো পাই,
এখান থেকে ধরো এক্স এর ভ্যালু 2টা পাইলাম, 2 আর 3 পাইলাম, কথার কথা ধরলাম আমরা, হ্যাঁ। সেটা আবার আমরা কি করি, এফ ডাবল প্রাইম এক্স এ বসাই, এফ কে আরেকবার ডিফারেন্স করি। যদি এফ ডাবল প্রাইম এক্স এর ভিতরে 2 বসানোর কারণে যদি সেই ভ্যালুটা 0 বড় হয়, তখন আমরা বলি যে কি এক্স ইজ ইকুয়াল টু 2, এই ভ্যালুতে ফাংশনটির লঘু মান আছে বা সর্বনিম্ন মান। আর যদি এফ ডাবল প্রাইম এক্স এর মধ্যে কথার কথা ধরলাম এর ভিতরে 2 বসানোর কারণে এফ ডাবল প্রাইম এক্স এর মানটা 0 থেকে ছোট আসছে, তাহলে আমরা বলি আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 এই জায়গায় হচ্ছে গুরুমান অবস্থিত। তাহলে গুরুমান লঘুমান বের করার জন্য তোমাকে ডাবল ডেরিভেটিভ করা লাগে, 2 বার পর্যন্ত ডিফারেন্স করা লাগে। আর ফাংশনের মান হ্রাস বৃদ্ধির জন্য তোমার একবার ডিফারেন্সিয়েশনই না, তাহলে এই প্রবলেমটা আরো ইজি, একটু কম আসে কম্পারেটিভলি। তো চলো এবার প্রবলেমটা সলভ করতে যাই। ফাংশনের মান হ্রাস বৃদ্ধির ব্যবধি চাইছে, ফাংশনটা কি দিছে আগে ফাংশনটা তুলি। fx ইজ ইকুয়াল টু দিছে ওরা x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 9x প্লাস 5, ঠিক আছে? এটা হচ্ছে ওদের ফাংশন যেটা দিল। এখন আমরা আগে f প্রাইম x বের করি, এই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করে দেখি। তাহলে x কিউবের ডিফারেন্সিয়েশন হবে 3x স্কয়ার, 6x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে মাইনাস 12x, 9x এর ডিফারেন্সিয়েশন হবে শুধু 9, আর 5 এর ডিফারেন্সিয়েশন হবে 0, লেখা দরকার নেই। এখন আমরা পেয়ে গেলাম এই fx ফাংশনের একবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু। এখন এই ভ্যালুটা যখন তুমি 0 থেকে বড় ধরবা fx, তাহলে এখন আমরা যেটা করব f প্রাইম x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ধরবো। এইটা ধরলে আমরা যেই x এরটা পাবো সেটার জন্য হচ্ছে কি বৃদ্ধি পাবো, সেই x এর ব্যবধিটা বের করতে হবে। যে x এর ব্যবধির জন্য fx প্রাইমটা 0 থেকে বড় হবে, সেই x এর ব্যবধির জন্যই হচ্ছে আমার ফাংশনটা মান বৃদ্ধি পাবে। চলো এবার আমরা সেই x এর ব্যবধিটা বের করি। তাহলে fx প্রাইম ইজ গ্রেটার দ্যান 0 ধরবো, ঠিক আছে? বৃদ্ধির জন্য আমরা fx প্রাইম ইজ গ্রেটার দ্যান 0 ধরবো। তাহলে আচ্ছা আমাদের ফাংশনটা কি আসছে 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 9, এই মানটাই 0 থেকে বড় আসছে। সবাইকে আমরা যদি 3 দিয়ে ভাগ দেই, 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে আসছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ গ্রেটার দ্যান 0। আচ্ছা এবার যদি লসাগু করো তাহলে তুমি পাবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 গ্রেটার দ্যান 0। দ্যাট মিন্স তুমি যদি এখন মিডল টার্ম করো তাহলে পাবে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 ইজ গ্রেটার দ্যান 0, x মাইনাস 3 ইনটু x মাইনাস 1 ইজ গ্রেটার দ্যান 0। আচ্ছা এখন যারা সেকেন্ডারি স্টুডেন্ট তারা খুব ভালোভাবে জিনিসটা জানো, কারণ বাস্তব সংখ্যা, হ্যাঁ, যোগাশ্রী প্রোগ্রাম এগুলোর মধ্যে তোমরা অসমতা কিভাবে সলভ করে সেগুলো তোমরা শিখে ফেলছো। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থেকে আমি শিখাইছি কিনা আমি জানি না এক্স্যাক্টলি, আমি হয়তোবা শিখাইছি। তো অসমতাটা কিভাবে সলভ করতে দেখো। আচ্ছা আমাকে বলো তো, ধরো এখানে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 থাকতো, তাহলে আমরা তারপরে লাইনে কি লিখতাম? সমতা থাকলে কি লিখতাম? সমতা থাকলে আমরা তারপরে লাইনে লিখতাম x ইজ ইকুয়াল টু 3,1, x এর মধ্যে দুইটা ভ্যালু, বাট এটা হচ্ছে কি অসমতা, ঠিক আছে? অসমতা। তাহলে এখন আমরা অসমতা কিভাবে সলভ করব? আমরা যেটা করব x একটা, আমি তোমার ডিটেইলস নিয়মটা দেখাচ্ছি, শর্টকাট নিয়মটা পরে বলবো, ডিটেইলস নিয়মটা বলি। আমরা যেটা করব সিম্পলি এখানে x সমতার জন্য x এর ভ্যালু কত আসতো, আমরা যদি গ্রেটার দেন না ধরে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ধরতাম, তাহলে আমরা x এর মান পেতাম 3,1। সমতার জন্য 3,1, তো তাহলে তুমি একটা সংখ্যা রেখা আঁকবা, এই সংখ্যা রেখার মধ্যে 1 বিন্দুটা বসাও, 3 বিন্দুটা বসাও। এখন চলো আমরা ক্রস চেক করি। এখানে বেসিক্যালি ইন্টারভাল হয়ে গেছে 3টা, ব্যবধি হয়ে গেছে 3টা। একটা হচ্ছে 1 থেকে ছোট, 1 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই ব্যবধি, আরেকটা ব্যবধি হচ্ছে 1 থেকে 3 এর মাঝখানে একটা ব্যবধি, আরেকটা ব্যবধি হচ্ছে 3 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত একটা ব্যবধি। তাহলে এখন আমরা দেখবো যে কোন ব্যবধির জন্য আমাদের এই ফাংশনটা উপরের দিকে উঠবে বা বর্ধিত বা বৃদ্ধি পাবে, হ্যাঁ, সেটা আমরা বের করব। তাহলে আমরা একটা জিনিস দেখি, তাহলে আমরা এখানে x এর ওই সব মান বসাইতে পারবো যেই সব মান বসাইলে এই পুরা রাশির মানটা কি হবে, এই পুরা রাশির মানটা 0 থেকে বড় হবে। আমরা x এর ওই সব মান এখানে বসাইতে পারবো, অসমতা তো তাই বলতেছে। তাহলে তোমরা যেটা করবা ক্রস চেক করবা, প্রথমে 1 থেকে ছোট একটা ভ্যালু বসাবা, বসায় দেখবা যে কি জিনিসটা স্যাটিসফাই করতেছে কিনা। যদি না করে তাহলে তোমরা বাকি ব্যবধির জন্য তুমি চেক করবা। প্রথমে বলো 1 থেকে ছোট একটা ভ্যালু কি হইতে পারে, 1 থেকে ছোট একটা ভ্যালু হইতে পারে 0, 0 তো 1 থেকে ছোট। এই ফাংশনের মধ্যে তুমি 0 বসাও, বলো দেখি এই ফাংশনের মধ্যে 0 বসালে কত পাবো আমরা? ফাংশনের ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডে কত পাবো? এই ফাংশন x এর জায়গায় যদি 0 বসাই কত পাবো? 3। আচ্ছা 3 তো 0 থেকে বড়, তাই না? 3 কিন্তু 0 থেকে বড়, তাহলে 3 যেহেতু 0 থেকে বড়,
তাহলে আমরা বলবো যে এই রিজিয়নটা 1 থেকে ছোট, এই রিজিয়নটা হচ্ছে, এই রিজিয়নের জন্য আমার ফাংশনটা বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে আমি নিব। আচ্ছা, এবার 1 আর 3 এর মাঝখানে একটা ভ্যালু কি হইতে পারে বলো তো? 1 আর 3 এর মাঝখানে একটা ভ্যালু হইতে পারে 2। যে কোনো একটা ভ্যালু নিবা, তোমার যেই ভ্যালু নিতে ইচ্ছা করে সেটাই নিবা। তাহলে 2 বসায় দেখো তো, 2 বসালে কত আসে এই লেফট হ্যান্ড সাইডে? -1। -1 কি 0 থেকে বড়? -1 কিন্তু 0 থেকে বড় না, -1 হচ্ছে 0 থেকে ছোট। তাহলে এই 1 থেকে 3 এর মাঝখানে কোনো ভ্যালুকে তুমি নিতে পারবা না, এটা হচ্ছে টেকনিক আর কি, নিবা না। এবার তো চলো 3 থেকে বড় এই রিজিয়নটা নিয়ে কাজ করি। 3 থেকে বড় একটা ভ্যালু ধরো 4 বসায় দেখো তো কত আসে? 4 থেকে 3 বিয়োগ করলে 1, 4 থেকে 1 গেলে হচ্ছে 3। দেখো 4 বসালেও আমি পাচ্ছি 3, তার মানে আমি 0 থেকে বড় একটা ভ্যালু পাচ্ছি, যেটা আমার এই অসমতাটাকে স্যাটিসফাই করতেছে। তাহলে আমি এই 3 থেকে বড় এই রিজিয়নটাকেও নিতে পারবো। তার মানে আমার কোন রিজিয়নের জন্য বৃদ্ধি পাবে আমি সেটা নিশ্চয়ই বুঝে গেছি। 1 থেকে ছোট রিজিয়নের জন্য আমি বৃদ্ধি পাচ্ছে ফাংশনটা, 3 থেকে বড় রিজিয়নের জন্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার x এর ভ্যালু হবে x is less than 1 হবে, অথবা x is greater than 3 হবে। তাহলে এই যে আমার ব্যবধিটা আছে, এই ব্যবধি, এখানে অনেকগুলো x এর ভ্যালু আছে, তাহলে অনেকগুলো x এর ভ্যালুর জন্য ফাংশনটা বৃদ্ধি পাবে। এই ভ্যালুর জন্য এই ফাংশনটা বৃদ্ধি পাবে। প্রশ্নে তাই বলতে বৃদ্ধি পাবে কোনটার জন্য, হ্রাস পাবে কোনটার জন্য? হ্যাঁ, বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে ধরো এখন যদি তাহলে আসে, তাহলে আমরা কষ্ট করে হ্রাস পাওয়ার জন্য আসলে বের করা দরকার নেই। আচ্ছা বলতো 1 থেকে ছোট আর 3 থেকে বড়, এটার বাইরে আর কোন ব্যবধিটা রয়ে গেছে তোমার? এর বাইরে কোন ব্যবধিটা অবশিষ্ট আছে সেটা বলো। 1 থেকে ছোট একটা সংখ্যা রেখা চিন্তা করো, এখানে তো সংখ্যা রেখা 0, এখানে ধরো 1, হ্যাঁ, এখানে ধরো 3। 3 থেকে বড় ব্যবধিটার মধ্যে আমি বলতেছি কি 3 থেকে বড় এই ব্যবধির মধ্যে হচ্ছে কি ফাংশনটা বৃদ্ধি পায়। আবার 1 থেকে ছোট এই ব্যবধির মধ্যে ফাংশন বৃদ্ধি পায়। তাহলে অবশিষ্ট আছে কোন ব্যবধি? এটা হচ্ছে 1 থেকে 3 এই ব্যবধিটা অবশিষ্ট আছে। তার মানে এই ফাংশনটা হ্রাস পাবে হচ্ছে x যখন 1 থেকে বড় হবে, x যখন 3 থেকে ছোট হবে, এই ব্যবধির মধ্যে ফাংশনটা হ্রাস পাবে। ঠিক আছে, তার মানে আমি মোটামুটি গেস করি, তোমরা এই ফাংশনটার চিত্রটা চাইলে দেখতে পারো ডেস্ক মধ্যে এঁকে। আমার কাছে যেটা মনে হচ্ছে চিত্রটা এরকম হবে, ধরো 1 থেকে 3, 1 থেকে যখন হচ্ছে 3 মাইনাস ইনফিনিটি থেকে 3 এর দিকে আসবে, মনে করো ফাংশনটা এভাবে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আবার যখন 1 এ আসবে, 1 থেকে 3 আসবে, ফাংশনটা কমতে থাকবে, কমতে 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 নিচে আসবে। আবার 3 এ আসার পরে 3 এর পর থেকে আবার ফাংশনটা বাড়তে 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 আবার উপর দিকে যাবে। দেখছো? তাহলে দেখো প্রথমে দেখো বৃদ্ধি পাইছে কিন্তু ফাংশন এই বাড়তে 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 1 পর্যন্ত বৃদ্ধি পাইছে। তারপরে হচ্ছে গিয়ে ফাংশনটা 1 থেকে 3 এর মাঝখানে নিচের দিকে নামছে, আবার 3 থেকে তার মধ্যে উন্নতি দেখা দিচ্ছে, আবার উন্নতি 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 উপরের দিকে এভাবে উঠছে। দেখবা ডেস্ক মধ্যে যদি বসায় দেখো। হ্যাঁ বলো। এখানে যে র্যাশ পাইছে এটা আর কোনোভাবে কি বোঝা যায় না? মানে আর কি আমি x এর ভ্যালু কি ওই সমীকরণে বসায় বুঝতে পারবো না? হ্যাঁ বুঝি নেই, আরেকবার একটু বলবা? মানে ভাই 1 থেকে x টা বড় আর 3 থেকে ছোট, এর মধ্যে যে সকল মান আছে ওইগুলো সমীকরণে বসাইলে কি কোনোভাবে বুঝতে পারবো না যে এটা মানটা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? হ্যাঁ হ্যাঁ, আমি তোরে বলি এটা তুমি কিভাবে করতে পারবে। ধরো তুমি চাচ্ছ একটু ডিটেলস নিয়ে করতে চাচ্ছ, তো ডিটেলস নিয়ে করতে চাইলে তোমাকে যেটা করতে হবে f প্রাইম x না, এই যে এই ভ্যালুটা আছে না, যেইভাবে এই ম্যাথটা করলাম সেম একই ভাবে এটা এইগুলো তোমার লেস দেন ধরতে হবে। তাহলে লেস দেন 0 ধরতে হবে, লেস দেন 0 ধরে তুমি অসমতাটা সমাধান করবে। অসমতা সমাধান করতে গেলে লাস্টের লাইনে তোমার আছে কি আসবে, এটা লেস দেন 0 আসবে। লেস দেন 0 আসবে, তখন তুমি আবার একটা সংখ্যা রেখে 1 বা 1 3, তখন দেখবা যে কি তোমার 1 আর 3 এর মাঝখানে ওই ভ্যালুগুলো বসাইলে তখন দেখবা 0 থেকে ছোট আসতেছে, বাট অন্য কোনো বাইরের ভ্যালু বসালে সেটা 0 থেকে বড় আসছে। তাহলে এই অসমতাটাকে স্যাটিসফাই করতেছে না, তখন তোমাকে ওই 1 আর 3 এর মাঝখানে রিজিয়নটাই নিতে হবে। তখন তুমি বলবা যে 1 থেকে 3 এর মাঝখানে যখন x এর ভ্যালুগুলো থাকবে ওই ব্যবধির মধ্যে এই ফাংশনটা হ্রাস পাবে, সরি হ্রাস পাবে। হ্যাঁ, তাহলে দেখবে গ্রাফটা এরকমই হবে, এভাবে করে উঠবে, 1 আর 3 এর মাঝখানে একটু নামবে আবার উঠবে। ঠিক আছে, এই গেল 1, এই গেল 3, তার মাঝখানে ফাংশনটা একটু অবনতি হয়েছে, তারপরে কিন্তু আবার ফাংশন উন্নতি, শুরু থেকে আবার মাইনাস ইনফিনিটি থেকে উন্নতি ছিল। তার এই টাইপের হবে আর কি গ্রাফ। তাহলে হ্রাস বৃদ্ধি বের করার জন্য আমি একবার ডিফারেন্সিয়েশন করলে আমি বুঝতে পারি। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝছো তো সবাই এই প্রবলেমটা?
মান হ্রাস বা বৃদ্ধি। আচ্ছা চলো আজকে দিনে আরেকটা প্রবলেম করতে পারি, লাস্ট প্রবলেম আজকে দিনে। ছোট একটা প্রবলেম নিলাম, আরেকদিন দরকার হলে বসবো এয়া নিয়ে, বলে ডিফারেন্সিয়েশনের দরকার হলে আরেকদিন বসবো। আরো কিছু অনেক টাইপের প্রবলেম তো এখানে, সবগুলো আসলে আর আমি র্যান্ডমলি চুজ করছি, আমি জানিও না আসলে কোনটা কেমন। So, তোমরা নিজেরা আসলে বাসায় কেউ ট্রাই করে, এগুলা সমস্যা হইলে আমাকে অবশ্যই জানাও। আচ্ছা চলো দেখি এই প্রবলেমটা দেখি পারে কিনা। y is equal to 2 to the power x into ln 1 divided by 1 minus x আর fx is equal to একটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা ধরো এটা হচ্ছে কি আমার সেই ফাংশনটা, y is equal to 2 to the power x into ln 1 divided by 1 minus x। প্রথম প্রশ্নে আসো, প্রথম প্রশ্নে বলছে কি দেখাও যে লিমিট x টেন্ডস টু, ক নম্বরটা দেখি। বলছে এটা ইজ ইকুয়াল টু -2 হবে, সেটা দেখাইতে বলছে। আচ্ছা তাহলে এটা লিমিট বের করার জন্য আমরা কি করতে হবে বলতো? এটা লিমিট বের করার জন্য কি করতে হবে? রুট থাকলে কি করতে হবে? এটা একটা প্রবলেম অলরেডি করছি, আবারও ঘুরে ফিরে তোমার কি অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। আমি এটা করে দিব না, সিমিলার কেস আর কি। 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স আছে তো, তাহলে 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স থাকুক, তার সাথে তোমার আবার গুণ করতে হবে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স, আর উপরে হচ্ছে এক্স এর সাথে গুণ হবে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। অনুবন্ধী দিয়ে গুণ করবা, 2 লাইন করবা, -2 চলে আসবে आंसर। ঠিক আছে, আগে একটা প্রবলেম করছি ওইটার মতোই। আচ্ছা এবার খ নম্বর প্রবলেমটা দেখি। y is equal to দেওয়া আছে 2 to the power x into ln 1 divided by 1 minus x। y is equal to দেওয়া আছে 2 to the power x into ln 1 divided by 1 minus x। বলা হয়েছে যে কি এই জিনিসটা ডিফারেন্সিয়েট করতে, dy dx বের করতে বলছে। আচ্ছা এটা কাজ করি, এটাকে একটু সিম্পলিফাই করি। আমি যদি ডাইরেক্ট dy dx করি তুমি করতে পারবা, তুমি ডাইরেক্ট এখানে ডিফারেন্সিয়েশন করো, এটাকে u ধরো এটাকে v ধরো, u কে রেখে v এর ডিফারেন্সিয়েশন করবা, v কে রেখে u এর ডিফারেন্সিয়েশন করবা, অবভিয়াসলি করতে পারবা, কোনো সমস্যা নাই। বাট একটু সিম্পলিফাই করি, প্রবলেমটা দেখবা একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করলে অনেক বেশি ইজি হয়ে যাবে, এই জন্য সিম্পলিফাইটা করার দরকার। তো 2 to the power x into, দেখো তো লন এর একটা প্রপার্টি অনুযায়ী আমি লিখতে পারি না, লন 1 মাইনাস লন 1 মাইনাস x। দেখো তো এই জিনিসটা কিন্তু তাহলে লিখতে পারি, আমরা জানি তোমার যদি লন কখনো এরকম থাকে a বাই b থাকে, এটাকে লেখা যায় লন a মাইনাস লন b। লন a মাইনাস লন b কে কি লেখা যায়? লন a বাই b লেখা যায়। ওই প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম, দেখো হিউজ একটা অ্যাডভান্টেজ পাবো, লন 1 এর ভ্যালু আবার হচ্ছে 0। তো আমার আলটিমেটলি y এর রাশিটা কত হচ্ছে? 2 to the power x into minus ln 1 minus x। এটা হয়ে গেল আমাদের রাশি। তো এটাকে ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তাহলে মাইনাসটা বাইরে দেই, ln 1 minus x। তাহলে এই পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করা যা ছিল, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করা সেম। চলো ডিফারেন্সিয়েশন করি। তো dy dx ইজ ইকুয়াল টু কি আসবে? মাইনাস 2 to the power x কে রেখে ln 1 minus x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 1 বাই 1 minus x। আবার 1 minus x কে যদি ডিফারেন্সিয়েশন করো তো 1 কে করলে 0, মাইনাস x কে করলে -1 যোগ ln 1 minus x কে রেখে 2 to the power minus 2 to the power x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? সো মাইনাস 2 to the power x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ln 1 minus x কে রেখে এটা আসবে হচ্ছে কি তোমার 2 to the power x into minus 2 to the power x কে ডিফারেন্সিয়েশন করলে minus 2 to the power x into ln 2। আমরা a to the power x এর ডিফারেন্সিয়েশন ফর্মুলা কি জানি? ধরো e to the power x এরটা দিয়ে দেখাই। e to the power x এরটা কিভাবে e to the power x হয় এটা জাস্ট একটু মনে রাখবা। তোমরা জানো e to the power x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে e to the power x। কিভাবে হয়? এটা বেসিক্যালি এরকম যে ফর্মুলাটা, সবগুলো ফর্মুলার সিস্টেমে একই। e to the power x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e to the power x into ln e। আবার আমরা জানি ln e এর ভ্যালুটা হচ্ছে কি 1, এইজন্য আমরা 1 টার বসাইনি। তো a to the power x মানে
এ টু দি পাওয়ার এক্স হচ্ছে কি নিচে হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট বা যে কোনো একটা নাম্বার 2 3 4, ই এর ভ্যালু হচ্ছে 2.71, এ হচ্ছে, আর এ বলতে আমি যে কোনো নাম্বার বুঝাচ্ছি, এ এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে 2 3 4 5 6 10 12 যে কোনো কিছু। এ টু দি পাওয়ার এক্স হইলে তখন ফর্মুলাটাও আগের মতোই আসবে, এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ। আর ই এর ক্ষেত্রে থাকলে আমরা লন ই কেন লিখি না, কারণ লন ই এর ভ্যালু হচ্ছে 1, এজন্য লিখি না। তাহলে 2 টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে? 2 টু দি পাওয়ার এক্স লন 2, ঠিক আছে। আচ্ছা, সো এই তো আমাদের প্রবলেম তো শেষ। তাহলে a মাইনাস কাটাকাটি, তো 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস x, আর এটা আসছে হচ্ছে মাইনাস 2 টু দি পাওয়ার x ইনটু ln 1 মাইনাস x ইনটু ln 2। এই হয়ে গেল আমাদের অ্যান্সার শেষ। খুবই সহজ একটা প্রবলেম ছিল, আশা করি বুঝতে পারছো তোমরা। লাস্ট প্রবলেম দেখাও যে fx ইজ ইকুয়াল টু 0। আমাদেরকে বলছে যে এরা যে fx ফাংশনটা দিছে, এই ফাংশনটা ভ্যালু 0 দেখাইতে বলছে। আজকে যে শেষ প্রবলেম, এই ফাংশনটা ভ্যালু 0 দেখাইতে বলছে যখন sin ইনভার্স x ইজ ইকুয়াল টু ln y ডিভাইডেড বাই a। যখন sin ইনভার্স x ইজ ইকুয়াল টু ln y ডিভাইডেড বাই a। আচ্ছা, তো এটা আমরা যেটা একভাবে যেটা করতে পারি, sin ইনভার্স x থেকে প্রবলেমটা শুরু করতে হবে। given that যে দেওয়া আছে sin ইনভার্স x is equal to ln y divided by a, তো তুমি কাজ করতে পারো, y ভ্যালু তো এখান থেকে বের করবা, y1 বের করবা, y2 বের করবা, সেই ভ্যালুগুলো এখানে বসায় দাও, 0 চলে আসবে। তো y এর ভ্যালু আগে বের করার চেষ্টা করি। সো এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে গুণ দিই, তাহলে আসবে a sin ইনভার্স x is equal to ln y। সো তার মানে ln y is equal to হচ্ছে a sin ইনভার্স x। সেটা কাজ করি, এটাকে ডিফারেন্সিয়েশন করে দিই দুইবার, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে এই অংশটুকু হয়তো বা চলে আসবে আর প্রুফটা হয়ে যাবে। প্রথমে যদি ডিফারেন্সিয়েশন করি, লন y ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/y, আবার y কে ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা হচ্ছে y1, যেহেতু এটা x না এটা y কে আবার করতে হবে x এর সাপেক্ষে, চেইন রুল তো তাই বলে। এরপরে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যদি ডিফারেন্সিয়েশন করি, a তো কনস্ট্যান্ট বাইরে থাকবে, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/√1 - x²। আচ্ছা, তো এখন দেখো আমরা যদি এই ক্রস মাল্টিপ্লিকেশন করি, এই 1/y টাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, আর এই 1/x², 1√1 - x² লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। তার মানে আমি পাচ্ছি হচ্ছে, আমি কি পাচ্ছি আলটিমেটলি, y1 ইনটু √1 - x² ইজ ইকুয়াল টু a ইনটু y। এবার যদি হোল স্কয়ার করি, y1² ইনটু 1 - x² ইজ ইকুয়াল টু a² ইনটু y²। এবার তুমি ডিফারেন্সিয়েশন করো, মানে ঢাকা বোর্ডের যে একটা প্রবলেম করছে না একদম শুরুতে, অনেকটাই ওইটার টাইপের সৃজনশীল। এবার যদি ডিফারেন্সিয়েশন করি, y প্রথমে ধরো 1 - x² কে রেখে যদি y1² কে ডিফারেন্সিয়েশন করি, আমি পাবো 2y1, আবার y1 কে করলে পাবো y2 প্লাস, আমি যদি y1² কে রেখে 1 - x² কে ডিফারেন্সিয়েশন করি পাবো -2x। রাইট হ্যান্ড সাইডে পাবো হচ্ছে a² ইনটু y² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y ইনটু y1। শেষ, সবার মধ্যে 2y1 আছে, দেখো এই যে 2 কাটলাম, এখান থেকে একটা y1 কাটলাম, এখান থেকে হচ্ছে 2 কাটলাম, একটা y1 কাটলাম, সব কাটাকাটি শেষে আমি পাচ্ছি 1 - x² ইনটু y2 মাইনাস 2xy1 ইজ ইকুয়াল টু a² y। এই জিনিসটা পাচ্ছি। তো সবাইকে লেফট সাইডে নিয়ে আসি, পাচ্ছি হচ্ছে 1 - x² ইনটু y2 মাইনাস 2x, 2 তো এখানে থাকে না, মাইনাস xy1 মাইনাস a² y ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই জিনিসটা কি প্রমাণ করতে বলছে না, fx ইজ ইকুয়াল টু 0, fx ইজ ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলছে কি যখন sin ইনভার্স x ইজ ইকুয়াল টু ln y বাই a এটা হয়, তখন হচ্ছে তুমি fx ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করো। আমরা যেটা করলাম, sin ইনভার্স x ইজ ইকুয়াল টু ln y বাই a, ওইটা ধরে আমরা আলটিমেটলি fx এর যে মান যেটা আছে না, সেটা ইজ ইকুয়াল টু 0 দেখাই দিচ্ছি। তার মানে fx ইজ ইকুয়াল টু 0 দেখাই দিলাম, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু প্রমাণ হয়ে গেল।
মানে কাইন্ড অফ হচ্ছে জিনিসটা একটু উল্টা ভাবে জিনিসটাকে প্রমাণ করলাম, বাট একই কাজ। মানে আমাকে বলছে যে কি দেখাও যে একটা মানুষ, যেগুলো একটা মানুষ ধরো ক এক্স, এই লোকটা হচ্ছে ঢাকায় থাকে, আগে দেখা যাচ্ছে এই লোকটা ঢাকার মধ্যে নাই। আমি দেখাই ফেললাম যে এই লোকটা বাংলাদেশি নাই। যদি দেখাই ফেলতে পারি এই লোকটা বাংলাদেশি নাই, তার মানে আমি কিন্তু ইনডিরেক্টলি এটা দেখাই ফেললাম যে সে আসলে ঢাকাতেও নেই, ঠিক না? তো উল্টা অ্যাপ্রোচ করলাম আর কি। যে জিনিসটা বলছে যে কি sin inverse x = ln y বাই a, আমরা দেখলাম যে ওইটাকে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি আমরা এই জাতীয় একটা রাশি পাই। কিন্তু আবার প্রশ্নের মধ্যে আমি যে রাশিটা পাইছি সেই রাশিটাই আবার প্রশ্নে fx নামে গিভেন, fx = 0। তার মানে ওরা আমাকে বলছিল যে fx = 0 হবে যদি sin inverse x = ln y বাই a হয়। আবার আমি ln sin inverse x = ln y বাই a ধরে আমি fx = 0 পাইছি, মানে উল্টা ভাবে করলাম একটা জিনিসটা, ঠিক আছে? একটা বলছে যে আমাকে দেখাও যে তুমি ঢাকায় নাই, তা আমি পুরা ঢাকা খুঁজলাম, পুরা ঢাকা খুঁজে দেখলাম যে তুমি নাই, বললাম যে তুমি ঢাকায় নাই। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি আমি কোনোভাবে জানি যে তুমি সিঙ্গাপুরে গেছো, তার মানে আমি বললাম যে তুমি বাংলাদেশি নেই, তুমি ঢাকাতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, একটু ইনডিরেক্টলি করলাম বাট একই প্রুফ। তো আজকে আর ক্লাসটা করতে পারবো না, আমার আবার 10টা 20 একটা ক্লাস আছে। তো আজকে এখানেই আমরা স্টপ করি। আমরা নেক্সট ক্লাসেও হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনের উপর একটা ক্লাস নেব। ত্রিকোণমিতি নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন নিচ্ছি, ডিফারেন্সিয়েশন নিয়ে নিলে তারপর আমাদের মোটামুটি প্রেশার কমে যাবে। এরপর দেখি আমরা হয়তোবা বিন্যাস সমাবেশ শুরু করতে পারি, অথবা বাকি যে চ্যাপ্টার গুলো আছে বৃত্ত, সরলরেখা, সেগুলোর উপরও কিছু সিকিউ সলভ করতে পারি, ঠিক আছে? তো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকুক।